হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করবো রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের ক্লাস 3 নিয়ে। অর্থাৎ আজকে মিলে এটা আমাদের তৃতীয় নম্বর ক্লাসটা হচ্ছে। এর আগে আমাদের প্রথম এবং দ্বিতীয় নম্বর ক্লাস অলরেডি হয়ে গেছে, যেটা আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। যেহেতু তৃতীয় নম্বর ক্লাসটা হচ্ছে, তো তৃতীয় নম্বর ক্লাসে আজকে আমি মেনলি যে আমাদের বোর্ড পরীক্ষার জন্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং বোর্ড পরীক্ষা এমসিকিউ এবং অ্যাডমিশনে যে টপিকগুলো প্রায় সময় আমাদের পরীক্ষা চলে আসে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সো আমি আশা করবো আজকের ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ আজকের ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারো তাহলে অনেক গুরুত্বপূর্ণ টপিক যেগুলো প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষা এবং আমাদের অ্যাডমিশন টেস্টে এমসিকিউ চলে আসে সেগুলো সম্পর্কে তুমি সম্পূর্ণ একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা। তাহলে দেখো, আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ইলেকট্রন বিন্যাস এবং এর কয়েকটি নীতি নিয়ে। সো তাহলে দেখো, প্রথমে যে নীতিটা নিয়ে আলোচনা করবো সেটা হলো পলির বর্জন নীতি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বোর্ড পরীক্ষার জন্য প্রায় সময় দেখা যায় যে বলে দেয় ক নম্বরে জ্ঞানমূলক যে পলির বর্জন নীতিটি লিখো, বা দেখা যায় এখন প্রায় সময় অ্যাডমিশন টেস্টে যে রিটেন অংশগুলোতে প্রায় সময় আমাদের বলে দেয় যে পলির যে বর্জন নীতি আছে বর্জন নীতিটা লিখো। সো এই জিনিসটা কি, তার আগে আমি প্রথমে পলির যে বর্জন নীতি আছে সেটা একটু পড়ে নেই, তারপরে সেটা আমি ব্যাখ্যা করতেছি। বর্জন নীতিটা কি? একটি পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণুর চারটি কোয়ান্টাম সংখ্যা, আমরা জানি কোয়ান্টাম সংখ্যা এর আগে ক্লাসে আমি ব্যাখ্যা করছি। কোয়ান্টাম সংখ্যা কয়টি? চারটি। কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এর মান কখনো কি হতে পারবে না? সমান হতে পারবে না। আবার বলতেছি, দেখো যে একটি পরমাণুতে যে কোনো দুই ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণুর চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারবে না। এটা কি? পলির বর্জন নীতি। সো এটার মূল কথাটা কি? অর্থাৎ এই যে পলির বর্জন নীতি, যেখানে মূল কথাটা কি বোঝাচ্ছে? তাই কি বোঝাচ্ছে? যে এক নম্বর যেটা বোঝাচ্ছে যে একটি অরবিটাল একটি অরবিটাল গুলো কোনগুলোকে আসলে বোঝাচ্ছে। আচ্ছা দেখো, আমরা জানি এস এর কিন্তু সমশক্তি অরবিটাল কয়টি? একটি। পির কয়টি? তিনটি। একটা হলো পিএক্স, একটা হলো পিওয়াই, একটা হলো পিজেড। ডির আবার সমশক্তি অরবিটাল কয়টি? পাঁচটি। পাঁচটি কি কি? একটা হলো ডিএক্স স্কয়ার ওয়াই স্কয়ার, একটা ডিজেড স্কয়ার, একটা হলো ডিএক্স ওয়াই, একটা হলো ডি ওয়াই জেড, একটা হলো জেড এক্স। এটা সম্পর্কে আমি মেনলি এর আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করছি। অবশ্যই যদি আগের ক্লাসটা না দেখে থাকো এটা অবশ্যই দেখে নিবা। এর সর্বোচ্চ দুটি এবং সর্বনিম্ন শূন্য ইলেকট্রন থাকতে পারে। তার মানে কি বোঝাচ্ছে? যে একটি অরবিটাল সাপোজ পিএক্স, এই যে পিএক্স এ তোমার সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? দুইটি ইলেকট্রন থাকতে পারে। আবার পিওয়াই এ কয়টি থাকতে পারে? দুটি থাকতে পারে সর্বোচ্চ। পিজেড এ কয়টি থাকতে পারে? দুটি ইলেকট্রন থাকতে পারবে। আবার সর্বনিম্ন কয়টি থাকতে পারে? যে একটিও থাকবে না, যে না এখানে কোনো ইলেকট্রন নাও থাকতে পারে। এই জিনিসটা বোঝাচ্ছে। তাহলে আবার বলতেছি, দেখো যে একটি অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে আর সর্বনিম্ন শূন্য ইলেকট্রন থাকতে পারে। যেমন ডিএক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে কয়টি ইলেকট্রন সর্বোচ্চ থাকবে? সর্বোচ্চ ইলেকট্রন থাকবে দুইটি। আবার ডি ওয়াই স্কয়ারে সর্বোচ্চ কয়টি থাকবে? দুইটি। ডি এক্স ওয়াই সর্বোচ্চ কয়টি থাকবে? দুইটি। ডি ওয়াই জেড আবার কয়টি থাকবে? দুইটি। ডি এক্স জেড কয়টি থাকবে? দুইটি। সর্বোচ্চ দুটি থাকবে। আবার এরকম হইতে পারে যে এখানে আমাদের ডি এক্স স্কয়ারে 0টি থাকতে পারে, ডি এক্স ওয়াই 0টি থাকতে পারে, ডি ওয়াই জেড 0টি থাকতে পারে। অর্থাৎ সর্বনিম্ন কয়টি থাকতে পারে? 0টি ইলেকট্রনও থাকতে পারে। দুই নাম্বার যে মূল কথাটা বলা হচ্ছে যে ইলেকট্রনের ঘূর্ণন সর্বদা বিপরীতমুখী হবে। অর্থাৎ আমরা কিন্তু এর আগে ক্লাসে বলছি যে যখন আমাদের চুম্বক যেটা আমাদের থাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা, সেখানে কিন্তু ইলেকট্রন সেটা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণন দিক বোঝা যায়। সেটার মান কত হয়? আমরা জানি কত হতে পারে? প্লাস হাফ হতে পারে বা কত হতে পারে? মাইনাস হাফ হতে পারে। অর্থাৎ এই যে প্লাস এবং এই যে মাইনাস, এটা দ্বারা কিন্তু বিপরীত দিক বোঝায়। অর্থাৎ কি বোঝাচ্ছে? যে ইলেকট্রনের ঘূর্ণন সর্বদা কি হবে? বিপরীতমুখী হবে। নয় প্লাস হবে, না হলে কি হবে? মাইনাস হবে। তাহলে দেখো, এখন এই যে ব্যাখ্যাটা আমি দিচ্ছি, অর্থাৎ পলির বর্জন নীতির মূল কথা হলো এই দুইটা পয়েন্ট। আর ব্যাখ্যাটা কি? তো ব্যাখ্যাটা কি? তাহলে দেখো যে এটাকে পলির বর্জন নীতি বলা হয়, মাঝে মধ্যে আমরা পাউলির বর্জন নীতিও বলা হয়। তুমি যেটা বলবে সেটাই সঠিক, সমস্যা নেই। পাউলির বর্জন নীতির সত্যতা আমরা কোথা থেকে পাই? হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস হতে জানা যায়। কিভাবে? সো দেখো, হিলিয়ামে কয়টা আমাদের থাকে? পারমাণবিক সংখ্যা হলো 2, তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 1s2, তাই না? সো এখানে আমাদের এস এর ক্ষেত্রে আমরা জানি এর সমশক্তি অরবিটাল কয়টি? একটি। সো একটি। সো এই যে এস এর একটি থাকলে এখানে সর্বোচ্চ আমরা পড়ে আসছে কয়টি ইলেকট্রন থাকতে পারবে? সর্বোচ্চ কয়টি থাকতে? দুটি থাকতে পারে। তাহলে যেহেতু এখানে আমাদের কত আছে? 2, দুইটা আছে, দুইটা এখানে প্রবেশ করছে। একটা হলো এই পাশে প্রবেশ করছে আর একটা বিপরীত পাশে প্রবেশ করছে। তাহলে এখন এখান থেকে আমরা কি কি বের করব? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর আমাদের চুম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা বের করব। তাহলে প্রথমে দেখো আমরা কি বের করলাম? প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত? 1। সো এটা কিভাবে বের করা যায়? কিন্তু খুব সহজে বের করা যায়। আমরা জানি এই যে যেটা বিন্যাসটা করলাম, এখানে যে ডিজিটটা থাকে সেটা দ্বারা বোঝায় কি? আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। আবার এখানে যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান বের করতে চাই, এটা কিভাবে বের করতে পারি? এখানে যে লেটারটা থাকে সেই লেটারটা দেখে আমরা কিন্তু l এর মানটাই বের করতে পারি। কিভাবে?
কারণ আমরা কিন্তু পড়ে আসছি যে এল এর মান যদি এর যদি পাই তাহলে সেটা হবে এল এর মান কত হবে 0, পি যদি পাই এল এর মান কত হবে 1, ডি যদি পাই এল এর মান কত হবে 2, এফ যদি পাই এল এর মান হবে 3। যেহেতু আমরা কি পাইছি এখানে এস পাইছি, তো এস থাকলে এল এর মান কত হবে 0, তাহলে আমরা কিন্তু এল এর মান দিয়ে দিচ্ছি 0। যখন আমরা আবার এল এর মান পেয়ে যাবো, এল এর মান থেকে কিন্তু আমরা এম এর মানও বের করতে পারি। এম এর মান এল আমরা জানি এম বের করার সূত্রটা কি ছিল, যে মাইনাস এল হতে কত পর্যন্ত প্লাস এল পর্যন্ত। তাহলে এখানে আমাদের এল এর মান কত হচ্ছে 0, তাহলে আমরা এম এর মান কিভাবে বের করব, -0 হতে কি হবে 0 এবং +0, তার মানে কি 0ই বোঝাচ্ছে। এজন্য আমাদের এম এর মান এখানে কত আসছে 0। এখন কথা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা কত হবে, এটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি আমাদের মনোযোগ দিতে হবে। কেন, দেখো এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা প্রথমটা আমরা ধরে নিলাম এটা হলো পজিটিভ হাফ, তাহলে আমাদের দিলাম পজিটিভ হাফ। আর এই যে পরের যে ইলেকট্রন আছে এটা কত হবে, এটা উল্টা পাশে আছে, তাহলে এটা কি হবে নেগেটিভ হাফ। তাহলে এটার ক্ষেত্রে আমরা দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে যাবো, এটা কিন্তু আমাদের প্রথম ইলেকট্রনের জন্য, অর্থাৎ এই যে এই ইলেকট্রনটার জন্য আমরা বের করলাম, এটা হলো প্রথম ইলেকট্রন। আর দ্বিতীয় ইলেকট্রন এইটা, এই দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা কি কি বের করতে পারি, একই ভাবে n এর মান 1 বের করতে পারি, l এর মান 0 হয়, m এর মান 0 হয়। কিন্তু এই যে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা আছে বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, সেটা কিন্তু হবে বিপরীত দিকে। এটা ছিল পজিটিভ, এটা কি নেগেটিভ, এটা কি হচ্ছে নেগেটিভ। তাহলে এখন দেখো মেইন যে আমাদের ইনফরমেশনটা ছিল কি, যে চারটি কোয়ান্টাম সংখ্যা যেগুলো থাকবে এর মান কখনো সমান হতে পারে না। তো এখানে দেখো কি ঘটলো, এখানে প্রথম এই যে প্রথম তিনটা কিন্তু সমান হয়েছে, কিন্তু এই চতুর্থ একটা নাম্বার এটা কিন্তু বিপরীত হয়ে গেছে, এটা হচ্ছে পজিটিভ হাফ, এটা নেগেটিভ হাফ। তাহলে কি বলতেছি, এখানে n l m এর মান সমান হলেও আমাদের s এর মান কিন্তু সমান না। এই যে সমান হইলো না, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই পোলের বর্জন নীতি থেকে কিন্তু আমরা জানতে পারি যে অবশ্যই কি হবে, যে একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণুর চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারবে না। সর্বনিম্ন তিনটি আমাদের সমান হতে পারে, কিন্তু চতুর্থ নাম্বারটা কখনোই কি হবে না, সমান হবে না। এটাই হলো পলির বর্জন নীতি। এটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো। প্রায় সময় দেখা যায় বোর্ড পরীক্ষায় বা এমসিকিউতে কিন্তু এখান থেকে ইনফরমেশন অনেক সময় চলে আসে। এরপরে আমরা পলির বর্জন নীতি সম্পর্কিত আরো অনেকগুলো এমসিকিউ করবো নেক্সট একটু পরেই। সো আপাতত আমরা পলির বর্জন নীতি সম্পর্কে এখানে যা যা ইনফরমেশন দিলাম সেগুলো অবশ্যই তোমরা কষ্ট করে হলে মনে রাখবা। এখন আমরা যেটা নিয়ে জানবো সেটা হলো আহ্বান নীতি সম্পর্কে। সো এই নীতিটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো প্রায় সময় দেখা যায় আমাদের বোর্ড পরীক্ষায় ক নম্বরে আহ্বান নীতিটা লিখতে বলে এবং ব্যাখ্যা করতে বলে ক নম্বরে, অথবা প্রায় সময় দেখা যায় অ্যাডমিশন টেস্টেও কিন্তু এখান থেকে এমসিকিউ চলে আসে। তাহলে প্রথমে আমরা বলবো আহ্বান নীতিটা কি, আসলে সংজ্ঞাটা একটু পড়ে নিব। সংজ্ঞাটা যদি আসে যে আহ্বান নীতিটি লিখো বা আহ্বান নীতিটা কি, তার আমরা এই সংজ্ঞাটা দিব কি, যে পরমাণুতে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। ঠিক আছে, তো তার অর্থাৎ কি বোঝাচ্ছে, ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে পূর্ণ করে এরপরে ক্রমান্বয়ে উচ্চতর অরবিটালে স্থান গ্রহণ করে, পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ করে। তাহলে জিনিসটা ভালো বলতেছে, দেখো প্রথমে কি করবে, ইলেকট্রনগুলো সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরে যাবে, তার নিম্ন শক্তি স্তর পূরণ করার পরে কোথায় যাবে, উচ্চ শক্তি স্তরের অরবিটালে যাবে। তো তাহলে দেখো, তাহলে আহ্বান নীতিটার মেইন কনসেপ্টটা কি একটু পরে আমরা ব্যাখ্যা করতেছি। তবে আরেকটা কথা মনে রাখবে, প্রায় সময় চলে আসে যে আহ্বান কোন শব্দ, তাহলে মনে রাখবো আহ্বান হলো জার্মান শব্দ, এর অর্থ কি বিল্ডিং আপ। তাহলে দেখো এখানকার ভিতরে যে আহ্বান নীতিটা আছে এইটা মেইনলি কার উপর ডিপেন্ড করে, মেইনলি ফাইন্ড আউট করা হয় সেটা একটা সূত্রের মাধ্যমে। সূত্রটা কি, n+l, অর্থাৎ এই যে সূত্র আছে এই সূত্র দিয়ে আমরা আহ্বান নীতিটা বের করতে পারি। কিভাবে, তো এখানে n দ্বারা কি বোঝাচ্ছে, আমরা জানি n দ্বারা বোঝায় প্রধান কোয়ান্টাম সংখ্যা, l দ্বারা বোঝায় সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এই n অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলি যোগ করার মাধ্যমে আমরা কি করি, ইলেকট্রন সমূহ আগে কোথায় যায়, নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, তারপরে উচ্চ শক্তি স্তরে যায়। অর্থাৎ এর মান যদি হয় ছোট তাহলে আগে ওখানে প্রবেশ করবে, n+l এর মান যদি হয় বড় তাহলে সেখানে কি প্রবেশ করবে, তারপরে প্রবেশ করবে। তাহলে দেখো n+l এর মান কম মানে শক্তি কম, আর n+l এর মান যত বেশি শক্তি তত বেশি। তাহলে ইলেকট্রন n+l এর কমটাতে আগে প্রবেশ করবে, তারপরে বেশিটাতে যাবে। তাহলে একটা উদাহরণের মাধ্যমে যখন তোমাদের বুঝাই, ধরো এখানে দেওয়া আছে যে 5s আর 4d, আর কোশ্চেন চলে আসলো যে আগে ইলেকট্রন 5s এ প্রবেশ করবে না 4d তে প্রবেশ করবে, এরকম একটা এমসিকিউ চলে আসলো। তাহলে কি হবে, আমরা কিভাবে বের করব, 5s এর জন্য আমরা কি বের করব, প্রথমে n+l বের করব। সো n+l কিভাবে বের করতে পারি, আমরা পড়ে আসছি যে এখানে যে ডিজিটটা থাকে সেটা দ্বারা কি বোঝায়, প্রধান কোয়ান্টাম সংখ্যা। সো n এর মান কত হবে 5, আর এখানে যে s আছে s দ্বারা কি বোঝায়, সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর আমরা পড়ে আসছি s অর্থাৎ s যদি হয় তাহলে n এর মান কত হবে 0, তাহলে s যেহেতু আছে তাহলে n এর মান কত হবে 0, তাহলে 0 বসে দিলাম। 5 + 0 যোগ করলে কত হয় 5, তাহলে এই 5s এর জন্য n+l এর মান কত আসলো 5। অপরদিকে যখন আমরা 4d করব তখন আমরা দেখো এখানে 4 বলতে কি বোঝাচ্ছে, n এর মান বোঝাচ্ছে, n এর মান কত 4। আবার d বলতে কি বুঝে আমরা পড়ে আসছি, যখন d থাকবে তখন l এর মান কত হবে 2,
তাহলে l এর মান কত বসিয়ে দিলাম 2, তাহলে n প্লাস l এর মানটা কত আসে 6। তাহলে এখন দেখি যে কোনটার মান বেশি, এটার মান কত আসছে 5 আর এটার মান আসছে 6। যেহেতু এখানকার 5s এর n প্লাস l এর মান কম, তাই আগে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে 5s এ প্রবেশ করবে, তারপরে ইলেকট্রন কোথায় যাবে 4d তে প্রবেশ করবে। তাহলে আমরা বলতে পারি যে এরকম এমসিকিউ চলে আসে যে 5s আর 4d এর ভিতরে কোনটা তাহলে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে আমরা আউটবাউন্ড নীতি অনুযায়ী বলবো যে 5s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে। তারপরে দেখো, তারপরে আরেকটা আমাদের জিনিস মনে রাখবো, কখনো যদি এরকম হয়ে যায় n প্লাস l এর মান দুইটাতেই সমান, অর্থাৎ এখানেও n প্লাস l এর মান 5 সে এখানেও চলে আসলো n প্লাস l এর মান 5, তখন আমরা কি করব? তো কখনো যদি n প্লাস l এর মান সমান হয়, সেক্ষেত্রে যার n এর মান কম তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। যেমন একটা উদাহরণ মাধ্যমে বুঝাই, ধরো কোশ্চেন এরকম চলে আসলো 4d 5p 6s এর ভিতরে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে কিভাবে বের করব? যখন আমরা n প্লাস l বের করি তখন দেখো এখানে n এর মান কত হবে 4, কারণ আমাদের এখানে যে ডিজিটটা থাকবে সেটা হবে n এর মান কত 4। আর l বলতে এখানে কি বুঝায়, লেটার দ্বারা আমরা l এর মান বের করতে পারি। আমরা পড়ে আসছি যদি d পাই তাহলে l এর মান কত হবে 2, তাহলে 2 এখানে বসিয়ে দিলাম, তাহলে কত আসছে 6, অর্থাৎ এটার মান কত আসছে 6। অপর দিকে দেখো 5p, এখানে আমাদের n এর মান কত হয়, এখানে কত হচ্ছে 5, আর যেহেতু p আছে আমরা পড়ে আসছি p থাকলে l এর মান কত হবে 1, তাহলে এখানে যদি l এর মানটা আমরা 1 বসাই দিই তাহলে কত আসছে, এখানে কত আসছে 6। আবার দেখবেন কি আছে 6s, তাহলে এখানে আমাদের n এর মান কত 6, তো 6 বসালাম। l এর মান কত, যেহেতু এখানে s আছে, s থাকলে l এর মান কত হয় 0 হয়, সো 0 বসাই দিলাম। এখানে কত আসছে 6, যেহেতু এখানেও 6 n প্লাস l এর মান, এখানেও n প্লাস এর মান 6, এখানেও কত 6, তাহলে কিন্তু আমরা কিন্তু সরাসরি বলতে পারতেছি না যে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, কিন্তু আমরা এখানে দেখবো যে n এর মান কোনটাতে সবচেয়ে কম, তাহলে এখানে কিন্তু আছে 4, এখানে আছে 5, এখানে আছে 6। যেহেতু এখানে n এর মান 4 অর্থাৎ সবচেয়ে কম, তাহলে আগে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে 4d তে, তারপর ইলেকট্রন কোথায় প্রবেশ করবে 5p তে, তারপর ইলেকট্রন কোথায় প্রবেশ করবে 6s তে। তাহলে কোশ্চেনে যদি এইভাবে চলে আসে যে 4d 5p 6s এর ভিতরে ইলেকট্রন সবচেয়ে আগে কোথায় প্রবেশ করবে, তাহলে কি বলবো আমরা যে 4s আমাদের 4d তে কি করবে, সবার আগে কি করবে ইলেকট্রন প্রবেশ করবে। তো এটা কিন্তু আমাদের এইভাবে এমসিকিউ চলে আসে, তো এইভাবে কিন্তু আমরা ফাইন্ড আউট করব। তো খুব সহজে আবার এভাবে যদি আমরা n প্লাস l এর মান না বের করেও কিন্তু আমরা খুব সহজে, এই যে একটা টেকনিক আছে এই টেকনিকের মাধ্যমে, তো এটা হলো শর্টকাট টেকনিক, তো এই টেকনিক দিয়েও তোমরা কি করতে পারো, কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে সেটা খুব সহজে ফাইন্ড আউট করতে পারো। কিভাবে? তো এখানে মিলে একটা তুমি আগে কি করে নেবে, একটা চিত্র এঁকে নিবে। ভাবে প্রথমে লিখবা 1s, তারপর লিখবা 2p, তারপর লিখবা 2s, তারপর লিখবা 2p, তারপর লিখবা 3s 3p 3d, তারপর লিখবা 4s 4p 4d 4f, তারপর লিখবা 5s 5p 5d, তারপর লিখবা 6s 6p 7s। তো এভাবে আগে তুমি একটা ত্রিভুজের মতো, অর্থাৎ এই ত্রিভুজের মতো তুমি একটু এঁকে নিবা। এঁকে নেওয়ার পর তো এখানে প্রথমে দেখবো, প্রথমে আগে ইলেকট্রন প্রবেশ করবে কোথায় 1s এ, তারপর কোথায় 2s এ, তারপর কোথায় 2p তে, তারপর 3s এ, তারপর ইলেকট্রন প্রবেশ করবে 3p তে, তারপর 4s এ, তারপর 3d তে, তারপর 4p তে, তারপর 5s এ, তারপর কত 3d তে, তারপর 5p তে, তারপর 6s এ ইলেকট্রন প্রবেশ করবে, তারপর 4p তে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর 5d তে আসবে, তারপরে কোথায় প্রবেশ করবে 6p তে, তারপর 7s এ। তো এভাবে কিন্তু আমরা কি করতে পারি, জাস্ট একটা চিত্র যদি অঙ্কন করে এভাবে কিন্তু আমরা খুব সহজে শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা বলে দিতে পারবো কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে। এটাও কিন্তু মিলে আবহাওয়া নীতি অনুযায়ী আমরা এইভাবে খুব সহজে কিন্তু এই চিত্রের মাধ্যমে শর্টকাট ভাবে আমরা কিন্তু বের করতে পারি। সো মেনলি আমরা মনে রাখবো যে আহ্বান নীতির মাধ্যমে আমরা কি করতে পারতেছি, ইলেকট্রন বিন্যাসটা কিভাবে, ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করতেছে সেটা সঠিকভাবে নির্ণয় করতে পারতেছি। তো অবশ্যই তোমরা যে আহ্বান নীতিটা আছে, আহ্বান নীতিটা অবশ্যই ভালোভাবে মনে রাখবা, কারণ একটু পরে আমরা ইলেকট্রন বিন্যাস করবো। তো ইলেকট্রন বিন্যাস করার সময় কিন্তু আহ্বান নীতিটা অনেক বেশি আমাদের ব্যবহার করা হবে। তো অবশ্যই আহ্বান নীতিটা ভালোভাবে তোমরা আয়ত্ত করে নিবা। এখন আমরা হুন্ডের নীতি সম্পর্কে জানবো। হুন্ডের নীতি থেকে কি কি পড়তে হবে? তো প্রথমে পড়তে হবে যে হুন্ডের নীতিটা কাকে বলে, বা আমাদের কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে বোর্ড পরীক্ষা হুন্ডের নীতি কি লিখো, বা হুন্ডের নীতির সংজ্ঞাটা লিখো। তো সংজ্ঞাটা কিন্তু লেখা লাগবে। আর এই হুন্ডের নীতি থেকে কিন্তু আমাদের প্রায় বোর্ড পরীক্ষায় প্রায় সময় এমসিকিউ চলে আসে, বাট অ্যাডমিশন টেস্টেও কিন্তু এমসিকিউ গুলো চলে আসে। তো আমরা একটু ভালোভাবে হুন্ডের নীতিটা একটু বোঝার চেষ্টা করবো। তো হুন্ডের নীতিটা কি, সমশক্তি সম্পূর্ণ অরবিটালের সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যক একমুখী স্পিনযুক্ত অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন অবস্থান করবে। এখানে দেখো এই যে সমশক্তি বা একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল বলতে মেনলি 3টি পি অরবিটাল, 5টি ডি অরবিটাল এবং 60টি যে এফ অরবিটাল আছে তাকে কিন্তু বোঝায়। আরেকটা নোট এখানে খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য মনে রাখবো যে এস অরবিটালের জন্য কিন্তু হুন্ডের নীতি প্রযোজ্য নয়। আমাদের এমসিকিউ চলে আসতে পারে কোন অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়, তাহলে কি মনে রাখবো এস অরবিটালের জন্য। তাহলে এখন এই যে আমাদের নীতিটা পড়লাম, নীতিটা দ্বারা আসলে কি বোঝায়
সেটা আমরা মিলে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তার আগে আমি আরেকবার কিন্তু হুন্ডি নীতিটা বলে দিচ্ছি যে সমশক্তি সম্পূর্ণ, অর্থাৎ সমশক্তি সম্পূর্ণ কাদের বোঝাচ্ছে, আমাদের পি অরবিটাল থেকে বোঝাচ্ছে 3টি পি অরবিটাল, 5টি কি ডি অরবিটাল এবং 60টি এফ অরবিটালের সর্বোচ্চ সংখ্যক একমুখী স্পিন যুক্ত অযুগ্ম বিজোড় ইলেকট্রন অবস্থান করবে। অর্থাৎ সবসময় চেষ্টা করবে কি অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন প্রবেশ করার জন্য। তাহলে দেখো আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে মেনলি এই যে আমাদের যে হুন্ডের নীতিটা আছে সেটা ক্লিয়ার একটা ধারণা নিব। সো ফার্স্টে দেখো আমরা একটু চিন্তা করবো যে কার্বন নিয়ে, তাই না? সো কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আমরা করবো। সো আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা কত 6, তাহলে আমরা কি হয় 1s2 2s2 2p2, তাহলে এই যে ইলেকট্রন বিন্যাসটা হলো এখানে আমরা দেখবো যে ইলেকট্রনটা কোথায় কিভাবে যাচ্ছে। সো নরমালি দেখো সো 1s2 2s2, সো এখানে কিন্তু আমাদের ইলেকট্রনটা মিলে হুন্ডের নীতিটা এখানে অ্যাপ্লাই হবে না। কেন হবে না? যেহেতু এখানে আমাদের s আছে, সো s এর জন্য কিন্তু হুন্ডের নীতিটা অ্যাপ্লাইকেবল না। সো এখানে দেখো কয়টা হচ্ছে, এখানে দুটো ইলেকট্রন হচ্ছে, এখানে দুটো ইলেকট্রন, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা চলে গেল, 4টা ইলেকট্রন কিন্তু এখানে চলে গেল। তাহলে এখানে আর বাকি কয়টা থাকছে, দুটো। সো দুটো ইলেকট্রন এখানে প্রবেশ করবে। সো আমরা জানি কিন্তু p এর কিন্তু কয়টা অরবিটাল থাকে সমশক্তি 3টা, একটা কি px, একটা py, একটা pz। তাহলে এখন কথা হলো যে ইলেকট্রনগুলো যে px py এবং pz তে কিভাবে প্রবেশ করবে। সো কিভাবে প্রবেশ করবে এটা ব্যাখ্যার জন্য মিলে হুন্ডের নীতিটা দেওয়া হয়েছে। সো মনে রাখবো যে কিভাবে প্রবেশ করবে, সবসময় একমুখী স্পিন যুক্ত কি হবে অযুগ্ম, অর্থাৎ সবসময় একটা করে প্রবেশ করবে। অর্থাৎ এখানে একটা ইলেকট্রন প্রবেশ করবে, এখানে একটা ইলেকট্রন প্রবেশ করবে, আর এখানে কিন্তু কোনো ইলেকট্রন প্রবেশ করবে না। তাহলে কিন্তু দেখো এখন তোমরা বলতে পারো যে জিনিসটা এইভাবে ঘটতে পারতো যে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করলো আর একটা এখানে প্রবেশ করলো, তাহলে কিন্তু px এ কিন্তু কয়টা ইলেকট্রন প্রবেশ করছে, 2টা। কিন্তু আসলে কিন্তু এভাবে কখনো হয় না, কারণ হুন্ডের নীতি স্পষ্টভাবে বলে দিচ্ছে যে সবসময় একটা করে একমুখী ইলেকট্রনগুলো প্রবেশ করবে। তাহলে প্রথমে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে এখানে একটা প্রবেশ করবে, তাহলে কয়টা হলো 2টা। তাহলে আমাদের বিক্রিয়াটা এরকম মানে বিন্যাসটা এরকম হবে যে 1s2 2s2 আর 2p2 px এ একটা py এ একটা করে ইলেকট্রন প্রবেশ করবে। সো আমরা আবার নাইট্রোজেনের ক্ষেত্রে একটু চিন্তা করি, তাহলে এটার ক্ষেত্রে কিরকম ঘটবে। সো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 7, তাহলে কি হবে 1s2 2s2 2p3, তাহলে এটার ক্ষেত্রে কিরকম করবে, এইখানে কয়টা চলে যাচ্ছে, 4টা ইলেকট্রন প্রবেশ করে চলে হয়ে যাচ্ছে। আর বাকি 3টা ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে, সো এটার জন্য মিলে আমাদের ব্যাখ্যাটা দিচ্ছে হুন্ডের নীতি। প্রবেশটা কিভাবে করবে, প্রথমে আগে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে প্রত্যেকটাতে কিন্তু একমুখী স্পিন যুক্ত অযুগ্ম বা বিজোড় ইলেকট্রনগুলো প্রবেশ করবে। অর্থাৎ এরকম কখনো ঘটবে না যে তোমরা যদি চিন্তা করতে পারো যে এখানে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এভাবে কিন্তু কখনো হয় না। তাহলে কিভাবে হয়, এটা আমাদের হুন্ডের নীতির মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করবে, এখানে একটা ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ px এ একটা থাকবে, py এ একটা থাকবে, pz এ একটা থাকবে। সো এভাবে কিন্তু নাইট্রোজেন যে কিভাবে আমাদের ইলেকট্রনগুলো বিন্যস্ত হচ্ছে সেটা আমরা জানতে পারতেছি। সো এবার আমরা একটু চিন্তা করি অক্সিজেনের জন্য। সো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। সো এটা যদি ইলেকট্রন বিন্যাসটা করি, এটা আমরা 9টা খুব ভালোভাবে শিখে আসছি। কি হবে 1s2 2s2 2p4। তাহলে এখন আমরা একটু চিন্তা করবো যে এখানে কয়টা ইলেকট্রন প্রবেশ করতে যাচ্ছে, 4টা ইলেকট্রন, তাই না? সো এইখানে আমাদের কিরকম ঘটবে, সো আমরা কিন্তু পড়ে আসছি সবসময় সর্বপ্রথমে আগে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ অযুগ্ম বা বিজোড় অবস্থায় প্রবেশ করবে। তাহলে প্রথমে কি হবে, এখানে একটা, তাহলে কত হলো আমাদের এখানে কয়টা হলো 5টা, তারপর কয়টা 6টা, তারপর কয়টা 7টা। তারপরে কি করবে, মানে কি সর্বোচ্চ সংখ্যক বলতে কি বুঝাইছে, সবার প্রথমে কি হবে একটা একটা করে প্রবেশ করবে। একটা প্রবেশ করার পর দেখা যাচ্ছে কি এখানে টোটাল কটা হয়ে যাচ্ছে, 7টা হয়ে যাচ্ছে, বাট আরো কিন্তু একটা ইলেকট্রন আছে। তখন কি করবে, তখন আবার এখানে একটা ইলেকট্রন প্রবেশ করবে। অর্থাৎ প্রথমে সবসময় চেষ্টা করবে একটা করে ইলেকট্রন প্রবেশ করার পর, পরে যদি দেখা যায় আরো একটা এক্সট্রা ইলেকট্রন আছে তাহলে এখানে প্রবেশ করবে। যদি কথার কথা যদি আরো একটা ইলেকট্রন থাকতো তাহলে এখানে প্রবেশ করতো, আরো একটা ইলেকট্রন থাকতো এখানে প্রবেশ করতো। তো সবসময় চেষ্টা করবে একটা করে প্রবেশ করবে, তারপরে আবার এখানে একটা প্রবেশ করবে। তাহলে আমাদের কি হচ্ছে যে এখানে আমাদের কয়টা ইলেকট্রন থাকতো, 2টা, এখানে px এ py এ একটা, pz এ একটা আছে। এভাবে কিন্তু আমরা কি করতে পারতেছি যে অক্সিজেনের যে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত আছে সেটা আমরা হুন্ডের নীতি সম্পর্কে জানতে পারতেছি। তারপরে দেখো সর্বশেষ এটা দ্বারা আমরা আরো বেসিকটা ক্লিয়ার করে নেব। সো আমাদের এখানে দেওয়া আছে কি আয়রন। সো আয়রনের আমরা পারমাণবিক সংখ্যা কত 26। সো এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, সো এখানে মিলে হয় আর্গন দ্বারা বোঝাচ্ছি যে এখানে 18টা যে আমাদের মূল আছে সেটা ব্যাখ্যাটা এখানে হয়ে যাচ্ছে। সো সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হচ্ছে সেটা একটু জানবো। তাহলে দেখো এখানে আমাদের কত চলে যাচ্ছে, এখানে 2টাও চলে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 20টা ইলেকট্রন চলে যাচ্ছে। তাহলে সর্বশেষ যে আমাদের কোশ্চেন টাইমে চলে আসলো যে সর্বশেষ ইলেকট্রনগুলো যে থাকলো 3D, সো এখানে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হচ্ছে সেটা ব্যাখ্যা করব। তখন আমরা কিভাবে করব, সো প্রথমে আমাদের এখানে কয়টা আছে, 6টা ইলেকট্রন আছে, তাই না? 6টা কিভাবে প্রবেশ করবে, সো আমরা পড়ে আসছি সবগুলোটা কি হবে, সবগুলো কক্ষ আমরা কিন্তু আগে পড়ে আসছি ডি অরবিটাল কিন্তু কয়টা সমশক্তি অরবিটাল থাকে, 5টা। একটা হলো dxy, একটা হলো dyz, একটা হলো dxz, একটা dx স্কয়ার y স্কয়ার, একটা হলো dz স্কয়ার।
সো এখানে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে, তাহলে সবসময় আমরা পড়ে আসতে সবসময় কয়টা করে প্রবেশ করবে, একটা, অর্থাৎ অযুগ্ম অবস্থায়। তাহলে এখানে কত হবে, 21 নাম্বারটা হবে, এখানে হবে 22 নাম্বার, এখানে হবে 23 নাম্বার, এখানে হবে 24 নাম্বার, এখানে হবে 25 নাম্বার। তো সব জায়গায় একটা করে প্রবেশ করার পরে দেখা যাচ্ছে যে আরো একটা ইলেকট্রন থাকতেছে, সেই ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে, আগে এই জায়গায় প্রবেশ করে ফেলবে। তাহলে এভাবে কি হচ্ছে যে প্রথমে আমাদের যদি পজিটিভ আমরা স্পিনটাকে ধরি যে পজিটিভ হাফ করে প্রবেশ করে পরবর্তী দিকে নেগেটিভ দিক করে প্রবেশ করবে। তো এভাবে কিন্তু আমরা কি করতে পারতেছি যে আয়রনের যে 26টা ইলেকট্রন আছে এর সর্বশেষ যে কক্ষপথ 3D, এখানে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হচ্ছে বা কোন অরবিটালে কিভাবে ইলেকট্রনগুলো থাকতেছে সেটা সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা পাচ্ছি। তো এই ধারণাটা আমরা কিভাবে পাচ্ছি, শুধুমাত্র হুন্ডের নীতি থেকে। তাহলে এই যে হুন্ডের নীতি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই হুন্ডের নীতি থেকে কিন্তু বিভিন্ন ধরনের এমসিকিউ বা বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় প্লাস অ্যাডমিশন টেস্টে চলে আসছে। তো আমরা অবশ্যই হুন্ডের নীতিটা একটু ভালোভাবে জেনে রাখবো, তাহলে আমাদের পরীক্ষায় অ্যান্সার করতে অনেক সুবিধা হবে। তো এখন আমরা বোর্ড পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, যেটা মিললে আমরা একটু আগে যেটা শিখলাম যে পলির বর্জন নীতি, হুন্ডের নীতি বা আবহাওয়া নীতি সম্পর্কিত যে কোশ্চেনগুলো প্রায় সময় আমাদের দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট বা বোর্ড পরীক্ষায় চলে আসে, সেগুলো নিয়ে একটা আলোচনা করবো। তো এই যে এমসিকিউগুলো সম্পর্কে তুমি একটু জানলে তোমার এই যে নীতিগুলো ছিল, নীতিগুলো সম্পর্কে তোমার ক্লিয়ার একটা কনসেপ্ট হয়ে যাবে। প্রথম যে কোশ্চেনটা সেটা মিলে আমাদের চলে আসলো ঢাকা ইউনিভার্সিটিতে 2017 এবং 18 সেশনে। কোশ্চেনটা কিরকম ছিল, নিচের কোন বিন্যাসটি পাউলির বর্জন নীতি সমর্থন করে, অর্থাৎ এখানে 4টা অপশন ছিল, 4টার ভিতরে কোনটা সমর্থন করে। সো মেনলি এখানে যে অপশনগুলো দেওয়া ছিল এটা মেনলি আমাদের ডি অরবিটালে যে ছিল তার সম্পর্কে দেওয়া ছিল, তাহলে কোনটা সমর্থন করে। তাহলে প্রথমটা দেখি প্রথমটা ঠিক আছে কিনা। প্রথমটা দেখা যাচ্ছে যে এখানে প্রবেশ এখানে ঠিক আছে, বাট এইখানে তার একটা ভেদাল হয়ে গেছে। কি ভেদাল হয়ে গেছে, আমরা জানি যে এই পাউলির বর্জন নীতি অনুযায়ী পড়ছে যে সব সময় ইলেকট্রনগুলো আগে কয়টা করে প্রবেশ করে, একটা করে প্রবেশ করে। সো নিয়ম উচিত ছিল যে এখানে আগে একটা প্রবেশ করবে, এখানে একটা প্রবেশ করবে, এখানে একটা প্রবেশ করবে, তারপরে এখানে একটা আসবে। তাহলে এটা কিন্তু ভুল, এটা কিন্তু সঠিক অ্যান্সার ছিল না। বি নাম্বারের দিকে এটা ঠিক আছে কিনা, সেখানে দেখছি সবই ঠিক আছে, বাট এইখানে কিন্তু একটা ভুল আছে। কি ভুল আছে, এইখানে স্পিনটা কিন্তু এই পাশে দেওয়া আছে। যদি স্পিনটা আমাদের এই পাশে থাকা একই দিকে থাকতো তাহলে কিন্তু ঠিক ছিল। যেহেতু স্পিনটা এই পাশে উল্টা পাশে দেওয়া আছে, তার মানে এটাও কিন্তু ভুল। কারণ মনে রাখবো যে সবসময় ইলেকট্রনগুলো সবসময় সর্বপ্রথম কাজ করে যে একমুখী করে স্পিনগুলো প্রবেশ করে, পরবর্তীতে কি হয় যেটা দ্বিমুখী করে হয়ে যায়। তারপরে যেটা দেখি সি নাম্বার ঠিক আছে কিনা, সি নাম্বার ওখানে ঠিক নাই। কেন ঠিক নাই, কারণ এখানে একটা প্রবেশ করবে, এখানে একটা প্রবেশ করবে, এখানে যখন প্রবেশ করবে সেটা মুখ থাকবে কিসের, উপরের দিকে থাকবে, অর্থাৎ এরকম থাকবে। এখানে যেহেতু একটা প্রবেশ করছে ঠিক আছে, বাট মুখটা যদি উপর দিকে থাকতো, তারপরে যদি এখানে একটা প্রবেশ করতো, এখানে একটা প্রবেশ করতো, তারপরে যদি এখানে প্রবেশ করতো, তাহলে কিন্তু ঠিক থাকতো। তার মানে এটাও ভুল। ডি নাম্বারটা দিয়ে ডি নাম্বারটা ঠিক আছে কিনা, ডি নাম্বার দেখা যাচ্ছে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করছে, এখানে একটা প্রবেশ করছে, এখানে একটা প্রবেশ করছে, এখানে একটা প্রবেশ করছে, এখানে একটা প্রবেশ করছে, তারপরে এখানে একটা আসছে, তারপরে এখানে আসছে। তাহলে কিন্তু এইটা কিন্তু সঠিকভাবে আমাদের কি ছিল, পাউলির বর্জন নীতি কিন্তু এইটাকে আমাদের কি করে, সমর্থন করে। তাহলে অ্যান্সারটা কি হবে, ডি হবে। তারপরে দেখো তারপরে যে প্রশ্ন আসছিল এটা মিলে আমাদের ঢাকা ইউনিভার্সিটি 13-14 সেশনে চলে আসছিল। কোশ্চেনটা কি ছিল, নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। সেখানে 4টা অপশন ছিল যে 4f 5d 6p 7s। তো এর ভিতরে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো তাহলে আমরা কিভাবে বের করব, তো নিয়মটা ছিল আমরা কিন্তু যে একটা সূত্র পড়ে আসছি যে n + l, এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারবো। আমরা পড়ে আসছিলাম এর মান যেটা কম হবে সেটাতে আগে কি করবে, ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে প্রত্যেকটার জন্য আমরা n + l টা বের করি। প্রথমে আমরা কি বের করব, এটার জন্য কি বের করব, n + l টা বের করব। তাহলে কিভাবে বের করব, এখানে n বলতে কত বুঝে, n বলতে এই যে 4 আছে বা যে ডিজিটটা থাকছে সেটাকে বোঝায় কি আমাদের 4। l বলতে কি বুঝা, আমরা এই f থেকে কিন্তু l এর মানটা বের করতে পারি। কিভাবে, আমরা কিন্তু কি পড়ে আসছি যে কখন যদি এখানে কি থাকে, f থাকে তাহলে l এর মান কত হবে 3। তাহলে আমাদের l এর মান কত হচ্ছে 3, তাহলে এটার মান কত আসছে আমাদের 7। তারপর আমরা এটার ক্ষেত্রে বের করে দেখি যে এখানে আমাদের n + l এর মান কত। তাহলে আমরা n + l এর মানটা বের করব কিভাবে, এখানে n বলতে কত, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত দেওয়া আছে 5 বসলাম, প্লাস d থাকলে আমরা পড়ে আসছি যদি d থাকে তাহলে l এর মান কত হয় 2, তাহলে l এর মান 2, তাহলে এটা আমাদের কত আসছে, এটা আমাদের কত আসছে 7। তারপরে দেখো আমরা এখন এখান থেকে আমরা n + l এর মান বের করব, n + l এর মান কিভাবে বের করব, সেখানে কত দেওয়া আছে 6, আর l এর মান কিভাবে বের করব, আমরা জানি যদি p থাকে তাহলে l এর মান কত হবে 1, এখানে কত দিলাম 1, তাহলে এখানে আমাদের কত আসছে 7। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা বের করি, এটার ক্ষেত্রে যদি আমরা n + l এর মানটা বের করি কিভাবে বের করতে পারি, যে এখানে n এর মান কত আমাদের 7 এবং l বলতে সহকারী কোয়ান্টাম সংখ্যা, আমরা পুরো আসছে যদি s পাই তাহলে l এর মান কত হবে 0, তাহলে কত হচ্ছে 7। তাহলে দেখো এখানে একটা গণনা করে গেছে যে সব জায়গায় কিন্তু এটারও আমাদের n + l এর মান 7, এটারও 7, এটারও 7 আর এটারও 7। এর কথা হলো কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমরা কিন্তু পড়ে আসছি
কখনো যদি n প্লাস l এর মান সবগুলোতে সেম হয়ে যায় সেক্ষেত্রে আমাদের নিয়মটা হলো যে আমরা দেখবো যে প্রধান কোয়ান্টামের সঙ্গে n এর মান কোনটাতে সবচেয়ে কম, যেটাতে কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে দেখো এখানে কিন্তু প্রধান কোয়ান্টামের সঙ্গে n এর মান এখানে হলো 4, এখানে হলো 5, এখানে হলো 6, এখানে 7। যেহেতু এখানে n এর মান অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সবচেয়ে ছোট, তাহলে এখানে কিন্তু সবার আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে সবার আগে কোথায় ইলেকট্রন প্রবেশ করবে? 4f এ প্রবেশ করবে। তাহলে অ্যানসার কি হবে? এ হবে। তারপরে দেখো যে তারপরে যে কোশ্চেনটা এটা মিলে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 2016-17 সেশনে চলে আসছিল। কোশ্চেনটা কি দেওয়া ছিল? একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলি সর্বাধিক সংখ্যায় বিজোড় অবস্থায় থাকবে। এটি হচ্ছে কোন নীতি? পৌলির বর্জন নীতি, হুন্ডের নীতি, আহ্বান নীতি, বা নান বলতে বলছি কোনটি নয়। আমরা কিন্তু পড়ে আসছি এটা কোন নীতি? এটা হলো হুন্ডের নীতি। হুন্ডের নীতি অনুযায়ী কিন্তু আমাদের এই যে নীতিটাকে একটু আগে আমরা পড়ে আসছি। তারপরে যে কোশ্চেনটা এটা মিলে আমাদের চলে আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এটা চলে আসছিল 2016-17 সেশনে। তো কোশ্চেনটা কি দেওয়া আছে? কোন নীতি অনুযায়ী ইলেকট্রন 3d অরবিটালের আগে 4s এ প্রবেশ করে? কোন নীতি অনুযায়ী? আমরা কিন্তু পড়ে আসছি আহ্বান নীতি অনুযায়ী। অর্থাৎ আহ্বান নীতি অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি যে আগে কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, কারণ আহ্বান নীতি আমাদের এটাই হেল্প করে যে আগে কোনটাতে ইলেকট্রন প্রবেশ করতে সেটা সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা আমরা থেকে পাই, আহ্বান নীতি থেকে পাই। এভাবে কিন্তু খুব সহজেই কি করতে পারতেছি আমরা যে বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনগুলো আসে বা বোর্ড পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে, যদি আমাদের এই নীতিগুলো ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা অ্যান্সারগুলো খুব সহজেই করে দিয়ে আসতে পারবো। সো এখন আমরা বিভিন্ন ব্লক মূল্যের শেষ কক্ষপথের যে কাঠামো সেই কাঠামোগুলো একটু মনে রাখবো। তো প্রায় সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের আমাদের যে ব্লকের যে মূলক আছে আমাদের 4টা ব্লক থাকে, একটা হলো এইচ ব্লক, একটা হলো পি ব্লক, একটা হলো ডি ব্লক, এফ ব্লক। এই শেষ কক্ষপথের এই যে কাঠামোটা মাঝে মাঝে এমসিকিউতে দিয়ে দেয়। তো এমসিকিউর জন্য একটু কষ্ট করে হলেও এই ব্লকের যে কাঠামোগুলো মনে রাখবো। যে দেখবা যে এস ব্লক মৌলের যে শেষ কক্ষপথের কাঠামো থাকবে কি NS1 থাকতে পারে বা NS2 থাকতে পারে। এন দ্বারা কি বোঝায়? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বোঝায়। আবার দেখো পি ব্লক মূল্যের সর্বশেষে কি থাকতে পারে? NS2 থাকতে পারে, NP1 থেকে 6 এর ভিতরে থাকতে পারে। কারণ আমরা কিন্তু পড়ে আসছি যে এস এর সর্বোচ্চ মূল্যের কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা, পি তে কয়টা থাকতে পারে? 6টা, ডি তে কয়টা? 10টা, এফ তে কয়টা? 14টা। তারপরে দেখো যে ডি ব্লক মৌলের ক্ষেত্রে সর্বশেষ কাঠামোটা এরকম হবে যে n-1, n বলতে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের কি হবে? ডি হবে 1 থেকে 10 এর ভিতরে হবে এবং শেষে কি হবে? NS 1 থেকে 2, কারণ আমরা জানি এস এর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। তারপর দেখো এফ নাম্বারে কি ব্লক? শেষে থাকতে পারে n-2, এফ 1 থেকে 14টা থাকতে পারে ইলেকট্রন, n-1, ডি থাকতে পারে 1 থেকে 10টা এবং NS2। আচ্ছা দেখো এখন আমরা কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে আমাদের ইলেকট্রন বিন্যাসটা একটু শিখে নেব। সো আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস করার জন্য অবশ্যই আহ্বান নীতির এই ছকটা এঁকে নিব, এঁকে সেখান থেকে আমরা আহ্বান নীতির যে ক্রমটা বের করে নেব। সো নরমালি তোমাদের যদি পরীক্ষা সবসময় আঁকা সম্ভব হয় না, তো একটু কষ্ট করে হলেও এই লাইনটা একটু মনে রাখবা। কি মনে রাখবা? প্রথমে হবে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, 4s, 3d, 4p, 5s। এই কয়েকটা মনে রাখলে আলাদা সিকোয়েন্স অনুযায়ী একটু মনে রাখবা, দেখবা যে এই কয়েকটা দিয়ে দেখা যাবে যে মোটামুটি পরীক্ষায় আসার মতো যেগুলো আসে সেগুলো আমরা কভার করতে পারি। সো জাস্ট এই লাইনটা সিকোয়েন্স অনুযায়ী একটু মনে রাখবা, তাহলে আর কষ্ট করে এই ছকটা রাখা লাগবে না। আর যদি কখনো লাইনটা ভুলে যাও তাহলে এই যে চিত্রটা আছে চিত্রটা এঁকে দিয়ে তোমরা খুব সহজে আহ্বান নীতির যে ক্রমটা বের করে নিতে পারবা। তাহলে দেখো প্রথমে আমরা কার ইলেকট্রন বিন্যাসটা করবো? হাইড্রোজেন। এটা খুব সহজ। তাহলে আমরা কিভাবে করবো? প্রথমে এই অনুযায়ী প্রথমে লিখবো 1s, 1s লিখবো। সেখানে আমাদের পারমাণবিক সংখ্যা কত? 1, তাহলে আমরা কত? 1, তাহলে এটা কিন্তু হয়ে গেল। তারপর আমরা কি করবো? নাইট্রোজেনের জন্য করবো। তো নাইট্রোজেন তাহলে কিভাবে করবো? প্রথমে আমরা লিখবো 1s, লিখলাম কত? 1s। তারপর কি আছে আমাদের? 2s, তাহলে কি দিব? 2s। তারপর কি দিব? 2p, তারপর দিব 2p। তাহলে দেখো এই কয়েকটার ভিতরে এখানে হয়ে যাচ্ছে কিনা। আমরা কিন্তু পরে আসছে s এর জন্য এখানে সর্বোচ্চ কটা থাকতে পারে? 2টা, দেব 2। এখানে আবার আমাদের কি আছে? s এর জন্য কয়টা? 2টা। তো p এর জন্য সর্বোচ্চ কটা থাকতে পারে? 6টা, কিন্তু এখানে ইলেকট্রন আছে কয়টা? 7টা। এখানে কয়টা হয়ে গেছে? 4টা ইলেকট্রন কিন্তু হয়ে গেছে। এখানে 2টা, এখানে 2টা, আর কয়টা থাকে? 3টা। সো 3টা আমরা এখানে দিয়ে দেব। তাহলে কিন্তু বোঝা যাচ্ছে কি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে। তারপর আমরা করব ক্লোরিনের জন্য ইলেকট্রন বিন্যাস। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা তো 17, তাহলে 17 এর জন্য আমরা কি করব? প্রথমে আমরা কি করব? 1s লিখব। তারপর আমরা কি লিখব? 2s লিখব। তারপর আমরা কি লিখব? 2p লিখব। তারপর আমরা কি লিখব? 3s লিখব। তারপর আমরা কি লিখব? 3p লিখব। সো দেখি এর ভিতরে আমাদের হয়ে যাচ্ছে কিনা। তাহলে দেখো প্রথমে আমাদের পড়ে আসছে কি সালফার s এ কয়টা থাকতে পারে? 2টা, তাহলে এখানে দিলাম 2। এখানে s এ কয়টা থাকতে পারে? 2টা। তারপর আমরা p তে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 6টা। তারপর s এ কয়টা থাকতে পারে? 2টা। p তে এখন সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 6টা। কিন্তু দেখি এখানে হিসাব করে দেখি কয়টা ইলেকট্রন হয়ে গেল। এখানে 2টা, এখানে 2টা, এখানে 6টা, এখানে 2টা, কয়টা হচ্ছে? 12টা। সো 17টা মিলে তার কয়টা লাগে? আমাদের আর লাগে কয়টা? 5টা। সো এখানে হলো 5 দিন, তাহলে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে। তারপর আমরা করব কি? আর্গনের জন্য ইলেকট্রন বিন্যাসটা করব। আর্গনের জন্য আমাদের পারমাণবিক সংখ্যা কত? 18। তাহলে আমরা কি করব? এখান থেকে আমরা সিকোয়েন্স নিতে থাকবো। প্রথমে কি লিখব? 1s,
তারপরে কি লিখবো 2s, তারপরে কি লিখবো 2p, তারপরে কি লিখবো 3s, তারপরে কি লিখবো 3p। তাহলে এখন আমরা কি করব যে 2 এর জন্য 2 s যে অরবিটাল আছে s অরবিটালের সর্বোচ্চ কটা থাকতে পারে 2টা, তাহলে এখানে লিখবো কত 2, এখানে কত 2। p তে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে 6টা, তাহলে এখানে লিখবো 6। s এ কটা থাকতে 2টা, p তে সর্বোচ্চ কটা থাকতে পারে 6টা। তাহলে হিসাব করে দেখি এখানে কটা হচ্ছে, এখানে কিন্তু হিসাব করে আমাদের কয়টা হয়ে যাচ্ছে, এখানে 12টা হয়ে যাচ্ছে। সো আমাদের 18টা মিলাতে এখানে আর কয়টা দিতে হবে, 6টা দিতে হবে। দিলে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, আর্গনের যে ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাচ্ছে। সো আর্গনের ইলেকট্রন বিন্যাসটা আমরা এভাবে খুব সহজেই কয়েকটা এভাবে তোমাদের আমাদের যে পড়াশোনা আছে এরকম সবগুলোতে আমরা এই নিয়মে অবলম্বন করে অর্থাৎ আহ্বান নীতি অবলম্বন করে আমরা কি করতে পারি, খুব সহজেই ইলেকট্রন বিন্যাসটা করে ফেলতে পারি। তো এখন আমরা ডি ব্লকের যে মৌলগুলো আছে, সো ডি ব্লকের যে মৌলগুলো আছে সেই মৌলগুলো সম্পর্কে জানবো। সো ডি ব্লকে কিন্তু অনেকগুলো মৌল আছে, বাট সবগুলো মৌল কিন্তু তোমার পরীক্ষার জন্য জানা লাগবে না। শুধুমাত্র আমি এখানে যেই মৌলগুলো তুলে দিয়েছি শুধু এই মৌলগুলোর নামগুলো মনে রাখবা, তাহলেই তোমাদের জন্য বোর্ড পরীক্ষার জন্য প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু কভার হয়ে যাবে। তাহলে দেখো যে একটা ছন্দের মাধ্যমে আমরা ডি ব্লক মৌলটাকে মনে রাখার চেষ্টা করব, যে স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাবে। সো এই একটা ছন্দ দিয়ে কিন্তু আমরা ডি ব্লক মৌলগুলো মনে রাখতে পারি। যেমন স্কিন দিয়ে কি বোঝাচ্ছে, স্ক্যান্ডিয়াম। তিব্বত দিয়ে কি বোঝাচ্ছে আমাদের টাইটেনিয়াম। ভ্যানিশিং দ্বারা কি বোঝাচ্ছে ভ্যানাডিয়াম। ক্রিম দ্বারা কি বোঝাচ্ছে ক্রোমিয়াম। মেখে দ্বারা বোঝাচ্ছে ম্যাঙ্গানিজ। ফের দ্বারা বোঝাচ্ছে কি আয়রন। কবে থেকে বোঝাচ্ছে কবাল্ট। নিকা থেকে বোঝাচ্ছে নিকেল। করতে বলতে বোঝাচ্ছে কপার। যাবে বলতে বোঝাচ্ছে জিঙ্ক। সো এই যে আমাদের কি ডি ব্লক মৌলগুলো আছে, তো এই ডি ব্লক মৌলগুলোর নাম অবশ্যই তোমরা মনে রাখবা। সো ডি ব্লক মৌল কিন্তু পর্যায়ক্রমে অনেকগুলো আছে, সবগুলো মনে রাখার দরকার নেই, বাট এখানে যে কয়েকটা দিচ্ছে এই কয়েকটা অবশ্যই মনে রাখবা, কারণ এই কয়েকটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য অ্যাডমিশনে এবং বোর্ড পরীক্ষা কভার হয়ে যাবে। সো এখানে দেখো একটা শর্টকাট একটা টেকনিক তোমাদের শিখিয়ে দিচ্ছি। শর্টকাট রুলস বলতে কি বোঝাচ্ছে, যে ডি ব্লক মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের অনেক ধরনের সমস্যা হয়ে যায়। সো আমি এখানে একটা শর্টকাট নিয়ম শিখে দিচ্ছি, এই নিয়মটা যদি তুমি ফলো করতে পারো তাহলে ডি ব্লকের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস কিন্তু তুমি খুব সহজে করতে পারবা। কিভাবে, যে চতুর্থ পর্যায়ে ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসটা এভাবে শর্টকাটে করা যায়। কিভাবে, যে আমরা প্রথমে লিখবো আর্গনের, যে আর্গন লিখবো ব্র্যাকেট দিব, আর্গন দ্বারা হচ্ছে এখানে কয়টা থাকবে 18টি আমাদের কি থাকবে ইলেকট্রন থাকবে। তারপর লিখবো 4s এবং 4s এর উপরে আমরা কি লিখবো, এখানে উপরে লিখবো আমাদের যে এই যে ডি ব্লক থাকবে তার যে পারমাণবিক সংখ্যা থাকবে তার প্রথম অঙ্কটা নিব, প্রথম যে ডিজিট সেটা নিব। তারপর লিখবো কি 3d, তারপর আমরা লিখবো পারমাণবিক সংখ্যার যে দ্বিতীয় যে অঙ্কটা থাকবে সেই দ্বিতীয় অঙ্কটা নিব। সো এইভাবে কিন্তু খুব সহজে শর্টকাট খুব তাড়াতাড়ি আমরা কি করতে পারি ইলেকট্রন বিন্যাস করতে পারবো। যেমন দেখো প্রথমে আমরা কি নিচ্ছি, এখানে স্ক্যান্ডিয়াম নিচ্ছি তাই না। সো স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 21, তাহলে আমরা কি লিখবো, প্রথমে লিখবো আর্গন, তারপর লিখবো কত 4s, তারপর কত লিখবো 3d, তারপর প্রথমে লিখবো কত 4s, তারপর লিখবো 3d। তারপরে কাজটা কি ছিল, যে পারমাণবিক সংখ্যার প্রথম অঙ্কটা লিখবো। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, 21 আছে, 21 এর প্রথমে কি হচ্ছে 2, তাহলে আমরা এখানে কত লিখবো 2 লিখবো। তারপর পারমাণবিক সংখ্যা 3d এর উপরে কি লিখবো, পারমাণবিক সংখ্যা দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় অঙ্ক এখানে কত আছে 1, তাহলে এখানে কত লিখবো 1। সেভাবে কিন্তু খুব দ্রুত আমরা কি করতে পারতেছি, ডি ব্লকের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলতে পারতেছি। তারপরে যেটা দেওয়া আছে এটা কি দেওয়া আছে আমাদের ভ্যানাডিয়াম। এখানে আমাদের কত দেওয়া আছে পারমাণবিক সংখ্যা 23, তাহলে আমরা কিভাবে করব, প্রথমে একটা ব্র্যাকেটে আর্গন লিখবো, আর্গন ধরবো হচ্ছে 18টা আমাদের এখানে হয়ে গেছে। তারপর আমরা কি লিখবো এখানে 4s, 4s এর উপরে আমরা কি লিখবো পারমাণবিক সংখ্যার প্রথম অঙ্ক। তো প্রথম অঙ্ক এখানে কত আছে 2, তাহলে এখানে কত দিয়ে দিব আমরা 2। তারপর লিখবো কি 3d, 3d এর উপরে লিখবো পারমাণবিক সংখ্যা দ্বিতীয় অঙ্ক। তো পারমাণবিক সংখ্যা যে আছে দ্বিতীয় অঙ্কটা কত 3 দেওয়া আছে, তাহলে উপরে আমরা কত দিব 3, তাহলে কি হবে আর্গন 4s2 3d 3। তারপর যেটা আছে তখন আমরা ক্রোমিয়াম। সো আমরা কিন্তু একটু মনে রাখবো ক্রোমিয়ামে কিন্তু একটু বিন্যাসটা একটু ব্যতিক্রম। সো কেন ব্যতিক্রম একটু পরে আমি সেটা ব্যাখ্যা দিব। সো নরমালি কিন্তু হওয়া উচিত ছিল কিরকম, যে আর্গন যে আমাদের হওয়া উচিত ছিল আর্গন 4s2 3d 4, কিন্তু আসলে এটা হয় না, ব্যতিক্রম হয়ে কি হয়ে যায় যে আর্গন 4s1 3d 5। সো এটা কেন এরকম হচ্ছে সেই ব্যতিক্রমটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। মেইনলি এই যে আমাদের ডি ব্লক মৌল আছে এর ভিতরে শুধুমাত্র ক্রোমিয়াম এবং কপারে শুধু ব্যতিক্রমটা ঘটে, বাদবাকি সবগুলা কিন্তু আমরা এই শর্টকাট নিয়মের মাধ্যমে করতে পারবো। তারপর দেখেন আমরা আয়রনের সম্পর্কে একটু জানি। আয়রনে আমাদের কত পারমাণবিক সংখ্যা কত 26, তাহলে এটা ইলেকট্রন বিন্যাসটা কিভাবে শর্টকাটে করতে পারবো, আমরা এখানে লিখবো আর্গন, আর এখানে আমরা কি লিখবো 4s লিখে উপরে লিখবো কি পারমাণবিক সংখ্যার প্রথম অঙ্ক। পারমাণবিক সংখ্যার প্রথম অঙ্ক কত আছে আমাদের 2 আছে, তাহলে লিখবো 2। তারপর আমাদের কি লিখবো 3d, তাহলে লিখবো 3d। তারপর লিখবো পারমাণবিক সংখ্যা দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় অঙ্ক কত আছে আমাদের 6, তাহলে কত দেবো 3d 6। এভাবে কিন্তু খুব শর্টকাটে আমরা কি করতে পারি, এইখানে যতগুলো আমাদের কি দেওয়া আছে ডি ব্লক মৌল আছে শুধুমাত্র ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটে, বাদবাকিগুলো প্রায় ম্যাক্সিমামই আমরা কি করতে পারি এই শর্টকাট নিয়মের মাধ্যমে খুব দ্রুত ইলেকট্রন বিন্যাসটা করতে পারি।
সো এখন আমরা ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রমগুলো আছে, সো কোন কোন পর্যায় সারণীতে কোনগুলোর ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলো সম্পর্কে তোমাদের জানাই দিব। তো তার আগে একটা নোট মনে রাখবা যে আমাদের প্রায় সময় এমসিকিউ চলে আসে যে মৌলের যোজ্যতা নির্ভর করে কার উপর। তাহলে মনে রাখবো যে মৌলের যোজ্যতা বহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাসের উপরে কিন্তু নির্ভর করে। তাহলে দেখো প্রথমে যেটা পড়বে এখন যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম যে কারণটা কি, আমাদের কোশ্চেন যদি চলে আসে খ নম্বরে জ্ঞানমূলক হিসেবে বোর্ড পরীক্ষায় যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমের কারণটা কি। কারণটা কি হবে, সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে সুস্থিতি অর্জন করে। অর্থাৎ যে এন আমরা জানি পিতে সর্বোচ্চ কয়টা থাকে, 6টা। তো সে 6টা থাকতে ভালোবাসে, না হলে 3টা থাকতে ভালোবাসে। আবার আমরা ডিতে সর্বোচ্চ কয়টা থাকতে পারে 10টা, অর্থাৎ সে পূর্ণ অবস্থায় 10টা থাকতে চায়, বাট মাঝে মধ্যে কয়টা 5টা অর্ধেকও থাকতে সে সুস্থিতি বেশি অর্জন করে। তারপর আমরা জানি এফ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে 14টা, অর্থাৎ সে 14টাও থাকতে পারে, থাকতে পছন্দ করে এবং 7টা থাকতেও পছন্দ করে। যেহেতু বিন্যাস অরবিটালের প্রতি সমতার কারণে কি হয়, সুস্থিতি। অর্থাৎ আমরা জানি যে যেই আমাদের অরবিটালগুলো আছে সেগুলো সবসময় কি থাকতে চায়, যে অরবিটালের সময় অর্ধপূর্ণ থাকতে চায়। অর্ধপূর্ণ থাকা এবং পূর্ণ থাকা, যদি অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে তাহলে সে কি হয়, বেশি সুস্থিতিটা অর্জন করে। এর জন্য মিল কি ঘটে, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমগুলো ঘটে। তাহলে এখন যেটা আমরা পড়বো, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, প্রশ্ন যদি চলে আসে এভাবে যে পর্যায় সারণীতে মোট ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কয়টি মৌলের ঘটে, তাহলে মনে রাখবো কয়টি, টোটাল 23টি। অর্থাৎ পর্যায় সারণীর যে মৌলগুলো আছে তার মধ্যে টোটাল 23টিতে কিন্তু কি ঘটে, পর্যায় সারণীর যে নর্মাল যে ইলেকট্রন বিন্যাস সেটা ঘটে না, অর্থাৎ সেখানে কি ঘটে, ব্যতিক্রম ঘটে। তার ভিতরে আমাদের পরীক্ষার জন্য মেনলি শুধুমাত্র ক্রোমিয়াম আর কপার পড়লে এনাফ। অর্থাৎ ক্রোমিয়াম এবং কপারের যে ইলেকট্রন বিন্যাস সেটা শুধু পড়ে রাখবা, বাদ বাকিগুলো তোমাদের পড়ার দরকার নেই, জাস্ট এমনি একটু জেনে রাখতে পারো যে এখানে আমি টোটাল 23টি আমাদের কি মৌলের নামগুলো উল্লেখ করেছি, এগুলা জাস্ট এমনি জানার জন্য জানতে পারো। তবে পরীক্ষার জন্য অবশ্যই কপার এবং ক্রোমিয়ামেরটা অবশ্যই ভালোভাবে জেনে রাখবা। তাহলে দেখো যে কপারের ক্ষেত্রে কি ঘটে বা ক্রোমিয়ামের ক্ষেত্রে কি ঘটে। ক্রোমিয়ামের ক্ষেত্রে নরমাল কিন্তু আমাদের মানে ইয়া ছিল যে এরকম হলে ভালো হতো, যে এখানে আর্গন হইতো, এখানে কত হচ্ছে 2 উপরে 2 হইতো, এখানে 4 আছে 4। একটু আগে কিন্তু আমরা ডি ব্লকের যেভাবে শিখলাম, এভাবে কিন্তু হয় না। এভাবে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে ভুল হয়। কেন ভুল হবে, কারণ আমরা একটু আগে পড়ে আসলাম যে কি অরবিটালগুলো যদি এখানে D4 না হয়, যদি D5 হইতো তাহলে কিন্তু সে বেশি সুস্থিত হইতো। বা ডি এখানে কিন্তু আমরা জানি যে এস এর ক্ষেত্রে এস এর কত সর্বোচ্চ কটা থাকতে পারে 2টা, তাহলে সে 2টা থাকতে ভালোবাসে, না হলে অর্ধেক অর্থাৎ 1টা থাকতে ভালোবাসে। এর জন্য মানে কি ঘটে, সেটা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে হয়ে যায় কি 4s1 হয়ে যায়, আর এখানে কত হয় 4টা কি হয়ে যায় 5 হয়ে যায়। তাহলে সঠিক কোনটা হবে, যে আর্গন 4s1 3d5, অর্থাৎ 5 হলে কি হচ্ছে, সে সম্পূর্ণরূপে হয়ে যাচ্ছে, এবং 4s1 হলে সে অর্ধপূর্ণ হচ্ছে। এই জন্য কি হয়, এটা বেশি আমার সুস্থিত হয়। তারপর যেটা পুরো কপারের ক্ষেত্রে, তো কপারের ক্ষেত্রে আমরা যে নরমালি কিন্তু হওয়া উচিত ছিল এরকম যে আর্গন 4s2 3d9, কিন্তু এরকম হয় না। কেন হয় না, কারণ আমরা জানি কি যে যদি 3d যদি অর্থাৎ ডি অরবিটাল যদি পূর্ণ অবস্থায় থাকতো, তার 10 থাকতো, তাহলে সে বেশি সুস্থিত হইতো। এবং 4s2 এটা যদি 2 অর্থাৎ এস এর ক্ষেত্রে 2 বা যদি 1 থাকতো তাহলে সে বেশি সুস্থিত হইতো। এর জন্য মানে কি ঘটে, এটা ব্যতিক্রম ঘটে কি হয়ে যায়, আর্গন 4s1, অর্থাৎ এটা কি হয়, এস অরবিটালের আমাদের দুটো ইলেকট্রনের ভিতরে একটা হয়ে যায় অর্ধপূর্ণ হয়, আর একটা কি হয়ে যায় যে ডিটা 9 থেকে কি হয় পূর্ণ হয়ে যায়, অর্থাৎ 10টা হয়ে যায়। যখন এটা হয়ে যায় তখন সেটা কি হয়, বেশি সুস্থিত হয়। অর্থাৎ এই সুস্থিতিটা অর্জন করার জন্য কি ঘটে, কপারের ক্ষেত্রে কি ঘটে, এই ব্যতিক্রমগুলো ঘটে। আর বাদ বাকি আরো কয়েকটা দেওয়া আছে, এই কয়েকটার কারণগুলো আমাদের যেহেতু বই সুস্পষ্টভাবে উল্লেখ করা নাই, জাস্ট এমনি জাস্ট আমরা মনে রাখবো বা জানার জন্য একটু দেখে রাখবো। আর কোন কোন মৌলগুলো মিলে ব্যতিক্রম ঘটে সেই নামগুলো জাস্ট একটু মনে রাখবো, তাহলে কিন্তু আমাদের যে ইলেকট্রন রয়েছে যে ব্যতিক্রম যে রুলসগুলো আছে সেই ব্যতিক্রম রুলসটা তোমাদের জন্য কভার হয়ে যাবে। তো এখন আমরা আয়নের ইলেকট্রন বিন্যাস শিখবো। সো এই আয়নের ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করা যায়, ধরুন এখানে আমাদের কি দেওয়া আছে, আয়রনের একটা কি আছে, ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। তো আমাদের বললো যে আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাসটা কত হবে সেটা বের করো। তাহলে নরমালি কিন্তু এখানে দেখো যে এখানে যে আমাদের ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে এটা কিন্তু কম স্থায়ী। কেন কম সুস্থিতি থাকে তার, কারণ আমরা জানি যে যদি এখানে 3d5 থাকতো, অর্থাৎ ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ থাকতো তাহলে কিন্তু সেটা কি হতো, বেশি স্থায়ী হতো। বাট যখনই আমরা 3+ করবো তখন কি ঘটে একটু চিন্তা করি। তাহলে তার আগে আমরা একটু চিন্তা করবো যে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হবে। প্রথমে কি হবে, এখানে আর্গনটা আছে, আর্গনটা সেম থাকবে, সেখান থেকে কয়টা ইলেকট্রন 3+ মানে কি, আমাদের প্লাস মানে কি হয়, সেখান থেকে 3টা ইলেকট্রন বের হয়ে যাবে। কথা হলো ইলেকট্রনটা আগে এখান থেকে বের হবে, 3টা বের হয়ে যাবে, না আগে এখান থেকে বের হবে। তাহলে মনে রাখবা সবসময় সবচেয়ে বাইরের যে অরবিটালটা থাকে সেখান থেকে বের হয়, তাই না। তাহলে সবচেয়ে বাইরে কি আছে, আমাদের আছে 4, অর্থাৎ 4 অরবিটাল কিন্তু সবার বাইরে থাকে। কারণ আমরা যদি নরমালি যদি ডায়াগ্রামের মধ্যে আঁকি, প্রথম থাকে কি 1 থাকে, তারপর কি থাকে 2 থাকে, তারপর n সমান কত থাকে 3 থাকে, তারপরে কি থাকে n সমান কত থাকে 4। তাহলে এই যে 4 শক্তি স্তর,
প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা সবার বাইরে থাকে। যেহেতু এই বাইরে থাকে তাহলে এই সবার বাইরে কি হয়, সবার প্রথমে এই বাইরের যে কোয়ান্টাম যেটা থাকে প্রধান কোয়ান্টাম সেটা থেকে ইলেকট্রন বের হয়ে যায়। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন। সো এখান থেকে কয়টা ইলেকট্রন বের হয়ে যাবে, 3টা। তাহলে এখান থেকে যদি 2টা ইলেকট্রন বের হয়ে যায় তাহলে এখানে কয়টা থাকবে, 0টা। এবং আরেকটা ইলেকট্রন কোথা থেকে বের হবে, এখান থেকে বের হবে। যখন এখান থেকে বের হবে তখন কি হয়ে যাবে, 3d5। তাহলে আমরা যদি কখনো বলে যে আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাসটা করো, তাহলে আমরা এইভাবে কিন্তু খুব সহজে করে ফেলতে পারবো। আবার যখন আমরা এই ইলেকট্রন বিন্যাসটা করবো তখন কিন্তু আমরা একটা জিনিস ডিক্লেয়ার নিতে পারি, এটা কিন্তু আয়রনের থেকে অধিক স্থায়ী হবে বা অধিক সুস্থায়ী হবে। কেন হবে, কারণ দেখো আমাদের উদ্দেশ্যটা ছিল কি, যে কখনো যদি ডি যে অরবিটাল আছে সেটা যদি পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে তাহলে সে কি হবে, বেশি সুস্থায়ী হবে। যেহেতু এখানে অর্ধপূর্ণ হয়ে গেছে তাহলে এটা বলতে পারবো কি, এটা আয়রন যে আছে তার থেকে কিন্তু বেশি কি হবে, অধিক সুস্থায়ী হবে। তারপরে দেখো যেটা আমরা করবো সেটা হলো ক্রোমিয়াম। আমাদের এখানে ক্রোমিয়ামের একটা ইলেকট্রন দেওয়া আছে, এটা কিন্তু নরমালি আমরা কি জানি অধিক স্থায়ী, তাই না? যেহেতু এখানে আমাদের কি আছে, অর্ধপূর্ণ আছে ডি অরবিটাল এবং আমাদের এস অরবিটাল অর্ধপূর্ণ আছে, তাই বলতে পারি এটা অধিক স্থায়ী। কিন্তু যদি কখনো যদি আমাদের বলে যে না ক্রোমিয়াম 3+ এর আমাদের ইলেকট্রনটা দেখো, তখন আমরা কিভাবে করবো, তার প্রথমে এখানে কি লিখবো, আর্গন লিখবো। তারপর আমরা কি লিখবো, এখন দেখবো যে কোথা থেকে ইলেকট্রনটা আগে বের হবে। ইলেকট্রনটা আগে বের হবে এই 4s থেকে। কেন, কারণ আমরা জানি যে এই যে 4 অরবিটাল যেটা আছে, সরি 4 যে শক্তি স্তর আছে সেটাতে কিন্তু সবার আগে ইলেকট্রন বের হয়ে যায়। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে কি হবে, 4s0। আবার এখান থেকে যখন এখান থেকে কয়টা বের হবে, একটা, কিন্তু এখান থেকে বের করতে হবে কয়টা, 3টা। তাহলে এখান থেকে কয়টা বের হবে, 2টা বের হবে। তাহলে কি থাকবে, 3d3। যখন এখানে 3d3 হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা কি হয়ে যাবে, কম স্থায়ী হবে, অর্থাৎ কম সুস্থায়ী হবে। কেন, কারণ আমরা জানি যখন এটা আমাদের কি থাকতেছে, ক্রোমিয়াম থাকতেছে, তখন কিন্তু এটা কিন্তু থাকতেছে অর্ধপূর্ণ থাকতেছে, এর জন্য সেটা হবে অধিক স্থায়ী বা অধিক সুস্থায়ী। কিন্তু যখনই আমরা কি করতেছি, ক্রোমিয়াম 3+ করতেছি, তখন সেটা কম স্থায়ী হচ্ছে। কেন, কারণ এই যে 3d আছে এটা কিন্তু আবার কি অর্ধপূর্ণ হচ্ছে না, পূর্ণ হচ্ছে না, তাই আমরা বলতে পারি ক্রোমিয়াম 3+ কি হবে, কম সুস্থায়ী। তারপরে দেখো যে সর্বশেষ যেটা দেওয়া আছে, যে আমাদের অক্সিজেন দেওয়া আছে, অক্সিজেনের এখানে একটা ইলেকট্রন দেওয়া আছে, আমাদের বলছে যে অক্সিজেন 2- এর যে আমাদের যে আয়নটা আছে এর ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে। এর আগে ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো, সো এর আগে কিন্তু আমরা করছি কি 3+, মানে ইলেকট্রন যদি প্লাস থাকে, যদি 2+ থাকে তার মানে বোঝাইতো যে 2টা ইলেকট্রন বের হয়ে গেছে। যেহেতু এখানে 3+ ছিল তাহলে 2টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন আমাদের 3+ ছিল, তাহলে 3টা ইলেকট্রন বের হয়ে গেছে। কিন্তু এখানে কি আছে 2-, তার মানে কি হচ্ছে 2টা ইলেকট্রন প্রবেশ করছে। তাহলে কি হবে, তাহলে এখন কথা হলো যে এই যে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে, এটা কিন্তু সর্বশেষ যে আমাদের অরবিটাল আছে সেখানে প্রবেশ করবে। তাহলে কি হবে, 1s2 2s2, যেহেতু এখানে আমাদের 4টা ছিল বাট এখানে প্রবেশ করছে আরো 2টা, তাহলে কি হবে 2p, 4টা ছিল আর 2টা যোগ করলে কি হবে 6। তাহলে এটাই কি হবে, যে আমাদের অক্সিজেন 2- এ বাট অক্সিজেন 2- আয়নের কি হবে, ইলেকট্রন বিন্যাস। এভাবে কিন্তু যদি আমাদের আয়নের ইলেকট্রন বিন্যাসগুলো থাকে এভাবে কিন্তু খুব সহজে আমরা করতে পারবো। সো এখন আমরা বোর্ড পরীক্ষা ও ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আছে, 2টা কোশ্চেন, এই টাইপের কোশ্চেন প্রায় সময় দেখা যায় চলে আসে, তো সেটা আমরা সলভ করব। তো প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে, যে নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক নয়। তাহলে দেখো এখানে যে আমাদের এটা কিন্তু অ্যান্সার হবে। কেন এটা অ্যান্সার হবে, কারণ একটু আগে কিন্তু আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করে আসছি। কিরকম হবে, যে আয়রন 2,6 যে পারমাণবিক সংখ্যা, তাহলে কি হবে, যে আর্গন হবে, আর এখানে কি হবে 4s2 হবে এবং কি হবে 3d6 হবে। বাট এখানে কিন্তু না, এখানে আছে কি 4p6। তাহলে এটা আমাদের কি হবে, সঠিক অ্যান্সার হবে, এটা কিন্তু আমাদের কি হবে, ভুল হবে। তারপর কোশ্চেনে কি দেওয়া আছে, নিম্নোক্ত ডি ব্লক মৌলসমূহের কোনটিতে 4s অরবিটালে একটি ইলেকট্রন আছে। তো তুমি দেখো এখানে কিন্তু অ্যান্সারটা হবে এটা। কেন এই অ্যান্সার হবে, কারণ আমরা এটা ইলেকট্রন বিন্যাস করে আসছি। কিরকম হবে, আর্গন হবে, এখানে কি হবে, এখানে হবে আমাদের 4s1 আর হবে কি 3d5। যেহেতু এখানে 4s এ একটা ইলেকট্রন আছে এর জন্য ইলেকট্রন বিন্যাসে আমাদের এটা অ্যান্সার কি হবে, ডি। আর বাদ বাকিগুলোতে কিন্তু হবে না। সো এভাবে কিন্তু আমরা খুব সহজে কি করতে পারি, এই টাইপের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারি। তো তোমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকবে। এরপর নেক্সট ভিডিওতে ইয়াদের বাকি যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।